This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। শুরু করছি আজকের পর্বের জনমত। আমি সুজিত চট্টোপাধ্যায় রয়েছি আপনাদের সঙ্গে। মারাত্মক অভিযোগ করেছেন নির্বাসিত শেখ হাসিনা, যিনি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী। তিনি ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে তোপ দেখেছেন। তার কারণ হচ্ছে পালাবদলের পর যে উত্তাল সেই দেশ, এবং বিভিন্ন ক্ষেত্রে তিনি ভার্চুয়ালি বিভিন্ন সমাবেশে যোগদান করছেন। আজকে নিউ ইয়র্কের যে আওয়ামী লীগের যে শাখা, তাদের সঙ্গে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন শেখ হাসিনা। সেখানে তিনি ডক্টর ইউনূসকে গণহত্যার হোতা বলে চিহ্নিত করেন। হাসিনা বাংলাদেশের গণহত্যার মাস্টার মাইন্ড হিসাবে চিহ্নিত করেছেন ডক্টর মোহাম্মদ ইউনূসকে। শেখ হাসিনা বলেছেন, ইউনূসের ইন্ধনেই বাংলাদেশে গণহত্যা হচ্ছে, বেছে বেছে সংখ্যালঘুদের টার্গেট করা হচ্ছে, মন্দির মসজিদ ধর্মীয় সংগঠনের উপর হামলা করা হচ্ছে। তিনি বলেছেন, আমার বিরুদ্ধে গণহত্যার অভিযোগ আনা হয়েছে। বাস্তবে মোহাম্মদ ইউনূস ছাত্রদের সঙ্গে নিয়ে একটি সুপরিকল্পিত পরিকল্পনার মাধ্যমে গণহত্যা করেছেন। ওরাই মাস্টার মাইন্ড। এমনকি তারেক রহমানকে লন্ডন থেকে বলতে হচ্ছে, যদি মৃত্যু মিছিল চলতে থাকে তাহলে সরকার টিকবে না। বস্তুত তারেক রহমানের নাম নিতে হচ্ছে কোথাও এই জায়গায় পরিস্থিতি বিশ্লেষণ করতে গিয়ে আজকে চিরশত্রু বিএনপির নাম নিতে হচ্ছে আওয়ামী লীগকে। আজকে এটা একটা বড় বিষয় হয়ে দাঁড়িয়েছে। যেভাবে মৌলবাদীদের একটা তাণ্ডব শুরু হয়েছে, সেখানে চিন্ময় কৃষ্ণ দাসের পক্ষে কোনো আইনজীবী তো এগোতেই সাহস পাচ্ছেন না। তার কারণ হচ্ছে, যে এগোচ্ছেন তারা প্রবলভাবে তারা বিক্ষোভের সামনে, এবং বস্তুত তাদের এমনটাই হেনস্থা হতে হচ্ছে যে সওয়াল করার মতো জায়গা নেই। আতঙ্কে চিন্ময় কৃষ্ণর হয়ে কোনো রকম সওয়ালের কেউ নেই। সওয়াল করলেন না কোনো আইনজীবী। এই পরিস্থিতিতে আরও এক মাস তিনি বিচার বিভাগীয় হেফাজতে থাকবে। বাংলাদেশ জুড়ে মৌলবাদী তাণ্ডব এভাবেই অব্যাহত। এই সমস্ত পরিস্থিতির মধ্যে পশ্চিমবঙ্গের দিকেও যদি একটু দৃষ্টি রাখি, তাহলে বলতে হবে যে বিধানসভায় ভারতীয় জনতা পার্টি যারা বিধায়ক রয়েছেন, গতকাল তাদের যে বনগাঁ পেট্রোপোল সীমান্তে যে বিক্ষোভ হয়েছিল, এবং বিক্ষোভের জেরে পণ্য পরিবহন একদিন বন্ধ ছিল, এবং আগামী দিনে তিনি আবারও হুঁশিয়ারি দিয়েছেন। এই যে হুঁশিয়ারিতে তারা পরিষ্কার বলে দিয়েছেন যে পণ্য পরিবহনের উপর তারা কিন্তু নিষেধাজ্ঞা তৈরি করবেন, এবং চাপ দিচ্ছেন সরকারকে, অর্থাৎ কেন্দ্রীয় সরকারের উপর চাপ বৃদ্ধি করছেন। অন্যদিকে ত্রিপুরাতে যে পরিস্থিতি তৈরি হয়েছে, সেখানকার ডেপুটি হাই কমিশনের অফিসে বাংলাদেশে সেখানে হামলা হয়, এবং সেই হামলায় সেখানে বাংলাদেশ হাই কমিশনের উপর সেখানে নানা রকম হামলার জেরে বাংলাদেশেও কিন্তু বিভিন্ন সংগঠন যারা হচ্ছে তীব্র বিষোদ্গার করে তারা পথে নেমে পড়েছেন, এবং এই অবস্থায় ঢাকা দিল্লির মধ্যে কূটনৈতিক যুদ্ধ এই মুহূর্তে অব্যাহত। পরস্পরকে নিশানায় নিয়েছেন, এবং একটা তীব্র সাংঘর্ষিক পরিস্থিতি তৈরি হচ্ছে গোটা দেশ জুড়ে। কোন দিকে এগোচ্ছে তা নিয়ে আপনাদের আজকে মতামত আমরা শুনব, এবং মতামতের জন্য আপনারা অবশ্যই আপনারা মতামত জানাবেন আজকে। তার কারণ হচ্ছে, আমরা বাংলাদেশ নিয়ে লাগাতারভাবে এই বিষয় নিয়ে রয়েছি একটাই কারণে, যে ওখানে সংখ্যালঘু নির্যাতনের যে বিষয় এবং উদ্ভূত পরিস্থিতি যা পশ্চিমবঙ্গে তৈরি হয়েছে, ভারতীয় জনতা পার্টির বিধায়করা একের পর এক তারা বিস্ফোরক মন্তব্য করছেন। বিশেষ করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তিনি চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে নিয়ে তিনি যে বক্তব্য রেখেছেন, সেই বক্তব্য বিধানসভা বাইরে তিনি যে বক্তব্য রেখেছেন সাংবাদিকদের আপনাদেরকে শোনাবো। এই উগ্রবাদী, মৌলবাদী, জিহাদি এই শক্তি এই কাণ্ড করেছে। 70 জন হিন্দু লয়ার, তাদেরকে ফলস মামলায় ইমপ্লিকেট করা হয়েছে, এবং অসমর্থিত সূত্রে খবর পাচ্ছি তাদেরকে গ্রেফতারও করা হয়েছে। মানে এই যে কন্ডিশন এই মুহূর্তে বাংলাদেশে এখনো পর্যন্ত দেখা যায়, আমি ইন্টারন্যাশনাল হিউম্যান রাইট অর্গানাইজেশন তাদের হস্তক্ষেপ করার অনুরোধ করছি একজন সচেতন হিন্দু হিসেবে। শান্তি বাহিনী পাঠানো, এটা গতকাল মুখ্যমন্ত্রী বিধানসভায় বলেছেন, সেটা নিয়ে আপনার? মুখ্যমন্ত্রীর একই অঙ্গে অনেক রূপ।
তিনি এখানে হিন্দুরা ঐক্যবদ্ধ হচ্ছেন। কাল যেভাবে পেট্রোপোলে কোনো ব্যবস্থা ছাড়াই হাজার হাজার হিন্দু বেরিয়ে এসেছেন, তাতে মুখ্যমন্ত্রী এর আগে যেমন মুসলিমদের ভয় পেতেন, এখন হিন্দুদের ভয় পাচ্ছেন। তাই তিনি এই কথাগুলো বলে উনার সঙ্গে যে কয়েক পার্সেন্ট হিন্দু আছে তাদের রক্ষা করার একটা মরিয়া এবং শেষ চেষ্টা করছেন। অন্যদিকে গতকাল মুখ্যমন্ত্রী যা বলেছেন তার জেরে আজকে সংসদে সেরকমই প্রতিধ্বনি শোনা গেছে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে। তিনি বলেছেন প্রতিবেশী দেশে সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচার চলছে এবং খুন করা হচ্ছে। বাংলাদেশে প্রতিবেশী দেশে সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচার চলছে, খুন করা হচ্ছে। বাংলাদেশে আমাদের প্রতিবেশী, আমাদের রাজ্যের লাগোয়া। আমাদের আবেদন, বাংলাদেশে অবিলম্বে শান্তি বাহিনী পাঠানোর জন্য ভারত সরকার রাষ্ট্রপুঞ্জে আবেদন জানাক, এই মর্মে মন্তব্য করেছেন। এবং যেটা গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে বক্তব্য রেখেছেন সেটা, এবং পাল্টা শ্রমিক ভট্টাচার্য তিনিও তার প্রত্যুত্তরে দিয়েছেন। জগন্নাথ সরকারেরও বক্তব্য যে বাংলাদেশে বেছে বেছে হিন্দুদের নির্যাতিত হচ্ছে, মন্দির ভেঙে দেওয়া হচ্ছে, আর্থিক তছরূপ হচ্ছে, রাতের বেলা ধরে নিয়ে গিয়ে ধর্মান্তরিত করা হচ্ছে ইসলামে, কাঁটাতারের বেড়ার মধ্যে অত্যাচারিত হতে হচ্ছে। এপারে এসে শান্তি নেই, দিনের পর দিন অনুপ্রবেশকারীরা ঢুকে জনসংখ্যার ভারসাম্য নষ্ট করে দিচ্ছে। অর্থাৎ অনুপ্রবেশ ইস্যুকে নিয়ে জনসংখ্যার ভারসাম্য নষ্ট করে দেওয়ার বক্তব্য এসেছে রানাঘাটের যিনি সাংসদ জগন্নাথ সরকার। অর্থাৎ ক্রমশ এই বিষয়ে ভারত বাংলাদেশের উদ্ভূত ওই পরিস্থিতি, ক্রমশ অনুপ্রবেশ থেকে শুরু করে হিন্দুদের নির্যাতন, এই সমস্ত বিষয়ে এক আকার ধারণ করছে। বিধানসভা থেকে লোকসভা এই মুহূর্তে এই ইস্যুতে সরগরম, এবং সেই সরগরম পরিস্থিতির মধ্যে থেকে বাংলাদেশিদের যে একটা সেখানে সাধারণ মানুষের যে অবস্থা, সেখানকার মানুষের যে অবস্থা গতকালও আপনাদেরকে দেখিয়েছিলাম, এবং বিভিন্ন জায়গায় পণ্য পরিবহনের উপর কিন্তু যথেষ্ট পরিমাণে প্রভাব পড়ছে। এবং বিভিন্ন জায়গায় এরকম পরিস্থিতি তৈরি হচ্ছে, অনেকেই পাসপোর্ট ভিসা নিয়ে অস্বস্তি তৈরি হচ্ছে। তাদের বক্তব্য শোনাবো। আলু 80 টাকা কিলো, কপি 80 টাকা কিলো, বেগুন 80 টাকা কিলো, মানে অবস্থা খারাপ, টাকার দাম পড়ছে। হ্যাঁ, আমাদের যেমন ঘরে চাল আছে, জিনিস কিনে খাওয়ার সাহায্য আছে, যারা দিন আনা দিন খাওয়া তাদের দিন মজুরি, তাদের কিভাবে চলবে? ধরো সংসারের 7টা লোক আছে, দিন ইনকাম আছে 400 টাকা, তার ধরো সংসারের খরচ আছে 700 টাকা, তাদের কিভাবে চলবে? তার 20-22 দিন হয়েছে বর্ধমান চিকিৎসা হচ্ছে। হ্যাঁ, আটটোর বাড়ি বর্ডারে সিল মারবে তাইছি, হ্যাঁ সেই ভয়তে। বর্ডারে যদি সত্যিকারের হচ্ছে যাতায়াত বন্ধ হয়, এরকম পরিস্থিতিতে অনেকে যেমন ফেরত চলে যাচ্ছেন, অনেকে তড়িঘড়ি বিভিন্ন ব্যবস্থা করছেন, চরম আশঙ্কা দুর্ভাবনার মধ্যে রয়েছেন। অন্যদিকে একেবারে ভারতের মুণ্ডপাত করছে সেখানে হচ্ছে মৌলবাদীরা, এবং তার তাণ্ডব চলছে। একের পর এক যে তথ্য আসছে, আমরা শুরুতেই আপনাদেরকে জানালাম যে কীভাবে শেখ হাসিনা তিনি কি বলেছেন। আজকে নিউ ইয়র্কে আওয়ামী লীগের সেখানে সমাবেশ সেখানে ছিল, এবং ভার্চুয়ালি তিনি যোগদান করেছেন। অন্যদিকে লোকসভায় যে প্রসঙ্গটা এসেছে মূলত রোহিঙ্গা প্রসঙ্গ নিয়ে বিধানসভাতে বলা হচ্ছে, এবং লোকসভাতে শ্রমিক ভট্টাচার্য বলেছেন সল্টলেকে শাহ ইনস্টিটিউট অব নিউক্লিয়ার ফিজিক্সের সামনে আশেপাশে রোহিঙ্গাদের সমাবেশ দেখা যাচ্ছে, এরকম মন্তব্য তিনি করে রীতিমতো একটা যে পরিস্থিতি তৈরি হচ্ছে। এবং এমতো পরিস্থিতিতে গতকাল মুখ্যমন্ত্রী বলেছেন বাংলাদেশে হিন্দুদের উপর নির্যাতন বন্ধ করতে রাষ্ট্রসংঘে আবেদন করে শান্তি বাহিনী পাঠানোর জন্য, এবং সুদীপ বন্দ্যোপাধ্যায় আজকে তারই কণ্ঠস্বর শোনা গেছে। আপনারা এই বিষয় নিয়ে ফোন করুন, জনমতে অংশগ্রহণ করুন, আপনারা আপনাদের মতামত খোলা মনে নিঃসংকোচ চিত্তে জানান। আমি একটু সুচারু মিত্র
লাগাতার বাংলাদেশ নিয়ে যিনি পর্যালোচনা এবং হচ্ছে একেবারে গ্রাউন্ড জিরো রিপোর্ট তুলে নিয়ে আসছেন সেই সুচারু মিত্রর কাছ থেকে আমি এক এক করে দেখো সুচারু যে পরিস্থিতি গতকালের পরিস্থিতি আমরা দেখলাম একরকম সেখানকার পরিস্থিতি যে বহু মানুষ আসছেন তাদের প্রত্যেকেরই আতঙ্ক ভয় এটা যেমন দেখেছে আজকে অনেকে বলছেন কি দুর্বিষহ অবস্থা বাংলাদেশে জিনিসপত্রের দাম যে জায়গায় গিয়ে পৌঁছেছে এবং সব মিলিয়ে যে বিধানসভায় এরকম পরিস্থিতি লোকসভাতে এই পরিস্থিতি এবং হচ্ছে চিন্ময় কৃষ্ণ দাস তিনি কিন্তু তার জামিন দুরস্ত শুভেন্দু অধিকারী বলেছিলেন এক সপ্তাহের মধ্যে তিনি জামিন যদি না পান তাহলে কিন্তু এবার পেট্রোপোল অন্যান্য জায়গায় কিন্তু পণ্য পরিবহনের ক্ষেত্রে তিনি আঘাত আনবেন অর্থাৎ সেই দিকে কি এগোচ্ছে একেবারেই তাই পরিস্থিতি সেদিকেই এগোচ্ছে এবং আপনি অনুষ্ঠানের শুরুতেই বললেন যে কোনো আইনজীবী পাওয়া গেল না চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর হয়ে দাঁড়াবে বলে সুজিতদা আপনি তো অত্যন্ত অভিজ্ঞ মানুষ একজন মানে বিচারাধীন বন্দী বা যদি কোনো এক কেসে কাউকে ধরা হয় তাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয় এবং সেই আত্মপক্ষ সমর্থনের সুযোগ যখন দেওয়া হয় তার পক্ষে একজন আইনজীবী দাঁড়াতে পারেন প্রথম যখন তাকে কোর্ট প্রডিউস করা হলো যেখানে রাষ্ট্রদ্রোহিতার মামলা এবং একই সঙ্গে অশান্তিতে উস্কানি দেওয়ার মামলা সংযুক্ত করা হলো ৭০ জন আইনজীবী মহানগরের একটি আদালতে সওয়াল করলেন এবং কেন তাকে জামিন দেওয়া উচিত সেটা বোঝানোর চেষ্টা করা হলো যদিও সব কিছু শোনার পর বিচারক বললেন যে না তাকে কারাগারেই যেতে হবে কারাগারে গেলেন তিনি দ্বিতীয় দিন এলো দ্বিতীয় দিনে দেখা গেল যে এজলাসে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মামলাটা ওঠার কথা ছিল সুজিতদা সেই দিন সেই এজলাসে নাকি বিরাট বয়কট শুরু হলো আইনজীবীরা বয়কট করলেন কেন বয়কট করলেন তার আগে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে ছাড়ার দাবিতে রংপুরের একটা জায়গায় তুমুল বিক্ষোভ হচ্ছিল সেই রাতে হঠাৎ করে আরেকটি বিশেষ সম্প্রদায় রংপুরে সংখ্যালঘু হিন্দুদের বাড়ির ওপর আক্রমণ শুরু করলেন এই আক্রমণের মাঝে পড়ে একজন হিন্দু আইনজীবীর মৃত্যু হলো সেই ঘটনার প্রতিবাদে আইনজীবীরা বয়কট করলেন এজলাস দ্বিতীয় দিনে হলো না শুনানি আজকে ছিল তার তৃতীয় শুনানি এবং এই শুনানিতে অনেক কষ্ট করে কেন বলছি তার যথেষ্ট কারণ আছে মামলা যখন উঠবে ঠিক তার তখন ২-২.৫ ঘন্টা বাকি একজন আইনজীবী তিনি রওনা দিচ্ছেন মহানগরের আদালতের দিকে ঠিক সেই সময় একদল মৌলবাদী শক্তি তাকে অকাতরে আক্রমণ করলেন বাঁশ লাঠি দিয়ে আক্রমণ করলেন রমেন রায় এবং এতটাই রমেন রায় অসুস্থ হয়ে পড়লেন রক্তাক্ত অবস্থায় সেখানে কিন্তু দেখা যাচ্ছে ভিডিওতে অনেকে নীরব দর্শকের ভূমিকায় দাঁড়িয়ে রয়েছে পুলিশ কোথায় ছিল এরপর রমেন রায়কে তুলে নিয়ে গিয়ে ঢাকায় একটি হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছে তার অবস্থা অত্যন্ত সঙ্গীন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন আজকে যখন তার কেস লড়ার কথা ছিল ঠিক ওই ক্ষেত্রেই আপনি বললেন যে পাওয়া যাচ্ছে না আসল পাওয়া যাচ্ছে না না লড়তে দেওয়া হচ্ছে না এর কয়েকদিন আগেই আপনার নিশ্চয়ই স্মরণে থাকবে একটু বিস্তারিতভাবে তোমার কাছ থেকে নিশ্চয়ই শুনবো তার কারণ অনেক ইনপুট তোমার কাছ থেকে নেওয়ার আছে কিন্তু ইতিমধ্যে আমাদের সঙ্গে কুলটি থেকে যোগদান করেছেন নিতাই মাইতি হ্যাঁ নিতাইবাবু বলুন কি বলতে চাইবেন হ্যাঁ হ্যালো এত অত্যাচার করছে ভারত সরকার কিছু করতে পারে না আচ্ছা শুনতে থাকুন নিতাই মাইতি কুলটি রূপলাল মণ্ডল মালদা থেকে ফোন করেছেন হ্যাঁ বলুন রূপলাল বাবু আপনারা আমাদের সঙ্গে 033401623737 আপনাদের মতামত অত্যন্ত গুরুত্বপূর্ণ রূপলাল মণ্ডল মালদা থেকে হ্যাঁ বলুন রূপলাল মণ্ডল বলছিলাম যে এত যে হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে স্যার আমাদের ভারত সরকার তো কিছু করতে পারে কি করতে পারে বলে আপনি মনে করেন বলুন আরো তো মুসলমানরা শেষ করবে আর কি করবে শুনতে থাকুন ধন্যবাদ ভারত সরকার কিছু করতে পারে দেখো ক্রমশ কিন্তু দাবিটা তার কারণ হচ্ছে এটুকু ভারতবর্ষের মানুষের ধারণা আছে যে বৈদেশিক বিষয় পৃথিবীর সব দেশে আমেরিকা হোক যুক্তরাজ্য হোক সব দেশেই বৈদেশিক বিষয় পররাষ্ট্র বিষয় এবং বৈদেশিক বাণিজ্য এগুলো কেন্দ্রের সরকারের বিষয় এবং গতকাল এই বিষয়টা বলে দিয়ে কোথাও একটা রাজনৈতিক মাত্রা বা পারদ গরম হয়ে গেছে এবং অন্যান্য বিভিন্ন রাজনৈতিক দল তারাও কিন্তু এই বিষয়টা এখন করছে কেননা হচ্ছে এই
যে পরিস্থিতি আমরা রমেন শাহর পরিস্থিতি মানে দেখতে পাচ্ছি যে কি যে মানে চিন্ময় কৃষ্ণ দাস তো মানে আদালতে তার হয়ে সওয়াল করার কেউ থাকবে না ভয়ের চোটে। একদমই তাই। আমি যে কথাটা আপনি থামালেন যে জায়গাটায়, সনাতনী জাগরণ মঞ্চ গত পরশু দিনই তারা একটা সেখানে বিবৃতি দেয়, বলা হচ্ছে যে 70 জন আইনজীবী যারা দ্বিতীয়বারে কেস লড়তে গিয়েছিলেন এবং প্রথমবারে কেস লড়তে গিয়েছিলেন তাদের অনেককেই জামিন অযোগ্য ধারা দেওয়া হয়েছে। তারা নাকি অশান্তিতে উস্কানি দিয়েছেন এবং কোনো আইনজীবীর বিরুদ্ধে খুনের মামলাও দেওয়া হয়েছে সুজিতদা, এবং যার ফলে অনেক আইনজীবী এই মুহূর্তে আত্মগোপন করেছেন, অনেকে গ্রেপ্তারও হয়েছেন, যে খবর বাইরে আসছে না। এবার যে বিষয়টা আপনি আসতে চাইলেন যে এই মুহূর্তে একজন দর্শকও বললেন যে ভারত সরকার কিছু তো করতে পারে। দেখুন, ভারতের পক্ষ থেকে বিদেশ সচিব তিনি একটি বার্তা দিয়েছিলেন, উল্টেও সেদেশ থেকে বলা হয়েছে যে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষজন, সংখ্যালঘু হিন্দুরা বাংলাদেশে নাকি সুরক্ষিত রয়েছেন। কিন্তু এইটা ছবি রমেন রায় তাহলে কি? নিশ্চয়ই সংখ্যালঘু সম্প্রদায়ের একজন প্রতিনিধি, তিনি তো একজন আইনজীবী হিসাবে তার পেশাগত তাগিদে তার ক্লায়েন্ট যাতে জামিন পায় সেই আবেদনের জন্য তিনি আদালতের দিকে রওনা দিচ্ছিলেন। কিন্তু মৌলবাদীরা তাকে যেভাবে মারধর করলো, তিনি মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন, বাঁচবেন কিনা সন্দেহ হয়েছে। এমন একটা পরিস্থিতির মধ্যে সেখানকার আদালত জানিয়ে দিল যে এই মামলার শুনানি আরও 1 মাস পিছিয়ে গেল, অর্থাৎ আরও 1 মাস চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে কারাগারেই থাকতে হচ্ছে। এই মুহূর্তে তার যারা অনুগামী, শ্যামদাস ব্রহ্মচারী অনেকেই রয়েছেন এবং ইসকনের প্রাক্তন সদস্য হলেও তার তো একটা প্রভাব সেখানে ছিল, তারা কিন্তু আশঙ্কায় রয়েছেন যে কারাগারের মধ্যে আক্রমণ না হয়, কারাগারের মধ্যে মন্দ ভালো কিছু না হয়ে যায় এবং সেখানে প্রাণঘাতী হামলা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর উপর হতে পারে বলে তারা কিন্তু আশঙ্কা প্রকাশ করছে। খুব অস্বাভাবিক নয়, এরকম হলে এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক হবে। এই মুহূর্তে ডক্টর ইউনূসের যে মন্ত্রিসভার যারা রয়েছেন উপদেষ্টা হিসাবে, তারা কিন্তু বিশেষ করে বিদেশ উপদেষ্টা, তারা বারবার করে ভারতীয় সংবাদ মাধ্যমের উপর দোষারোপ করছেন। ইভেন আজকে একটা রিট পিটিশন দাখিল হয়েছে আদালতে এবং সেক্ষেত্রে যে কেবল আইন রয়েছে সেখানে সে আইনের 19 এবং 20 নম্বর ধারাকে উল্লেখ করে সমস্ত ভারতীয় চ্যানেলের সম্প্রচার বন্ধ করার কথা সেই রিট পিটিশনে বলা হয়েছে। অর্থাৎ ক্রমশ কিন্তু ঢাকা এবং দিল্লির মধ্যে এমন যে পরিস্থিতি তৈরি হচ্ছে যা কিন্তু রীতিমতো কিন্তু বিভিন্ন দেশের সংখ্যালঘুদের মধ্যে একটা উত্তেজনা এবং একটা অদ্ভুত রকমের আতঙ্কর পরিবেশ তৈরি করছে। আমাদের সঙ্গে ইউনুস আলী রয়েছেন মুর্শিদাবাদ থেকে। ইউনুস আলী, বলুন। নমস্কার, একটু সময় দেবেন আর কি। বিষয়টা হচ্ছে যে বাংলাদেশ আজকে একটা আতঙ্কগ্রস্ত দেশ, সন্ত্রাসী দেশে পরিণত হয়েছে। কিন্তু এই সন্ত্রাসের যে পরিধি, তার ব্যাপকতা আজকে সংখ্যালঘু মানুষের জীবন মরণ সমস্যাটা হয়ে দাঁড়াচ্ছে, ক্ষয়ক্ষতি হচ্ছে, জীবন সম্পদের ক্ষতি সাধন হচ্ছে। কিন্তু মাথায় রাখতে হবে যে এই সন্ত্রাসী রাষ্ট্র, এতে যে সংখ্যা, সেই সংখ্যার কাছে আজকে কিন্তু সংখ্যালঘু হিন্দুদের মান্যতা দিতে হবে। এবং সেই মান্যতা দেওয়ার ক্ষেত্রে যেটা প্রথম, যেটা আমাদের এখানকার নেতা, বিরোধী নেতা, তার যে মানে কর্তব্য জ্ঞান, তার যে রাজনৈতিক চিন্তার যে অভাব, যে অভাবটা সাংঘাতিকভাবে পরিলক্ষিত হচ্ছে। কারণ আজকে ওখানে একজন গ্রেপ্তার হয়েছে, আমাদের দেশে গ্রেপ্তার হয়নি, জ্যোতি বোস গ্রেপ্তার হয়নি, ইন্দিরা গান্ধী গ্রেপ্তার হয়নি। আমরা এখানে সংখ্যালঘু মুসলমান অনেকের যে মৃত্যু ঘটছে, একটা সরকার, রাজ্য সরকার, কেন্দ্রের কোন জায়গাতে আমাদের কি এখানে নষ্ট হয়, মসজিদ ধ্বংস করেনি, তাই বলে কি গোটা মুসলমান সমাজ থেকে করে উঠেছে, এরকম নজির নাই। আজকে শুভেন্দু যেটা করছে, দুটো দেশে আগুন লাগানোর চেষ্টা করছে, এই জায়গাটা কিন্তু আপনাদের বিবেচনার জায়গা রাখতে হবে। আর কি আমরা আমাদের সহিষ্ণুতা, বাংলার মুসলমানের সরকার সহিষ্ণুতা যে আছে, বাংলাদেশের আজকে আফগানিস্তানের বা সিরিয়ার মুসলমানদের নাই, তাদের ধ্যান ধারণা ধর্মের উপর ভিত্তি করে একটা শাসনকে কায়েম করা। ধন্যবাদ। মোহাম্মদ ইউনুস আলী মুর্শিদাবাদ থেকে তার বক্তব্য আমরা শুনলাম। বাংলাদেশের যে সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে এবং বাংলাদেশে যে তারা ভয়ঙ্কর একটা অবস্থার মধ্যে রয়েছেন সেটা স্বীকার করলেন এবং তার জেরে এই রাজ্যে যে একটা সাম্প্রদায়িক উত্তেজনা তৈরি করার ক্ষেত্রে
তিনি শুভেন্দু অধিকারীকে দায়ী করেছেন, কিন্তু শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা। এটা কিন্তু আগামী দিনে একটা পরিস্থিতি সুচারু এরকম একটা তৈরি হবে, অর্থাৎ এইখানে যদি সংখ্যালঘু যারা রয়েছেন তারা যদি বাংলাদেশের সংখ্যালঘুদের পাশে তারা না এসে দাঁড়ান, তাহলে কিন্তু শুভেন্দু অধিকারী এই এটা কিন্তু তিনি, কেন গতকালই প্রচুর পোস্টার প্রচুর দেখলাম সীমান্ত জুড়ে হিন্দু সম্রাট শুভেন্দু অধিকারী এইভাবেই পোস্টারটা বলছে, তাকে হিন্দু সম্রাট হিসাবে তাকে হচ্ছে। এবং তিনি চিন্ময় কৃষ্ণ দাসের হয়ে বলছেন, যিনি ওপার বাংলায় এই মুহূর্তে সংখ্যালঘুদের তিনি প্রধান মুখ, এবং বিশ্বজুড়ে কিন্তু তার বিষয়টা নিয়ে এখন চর্চা হচ্ছে। একদম তাই। এবং শুভেন্দু অধিকারী যে চেষ্টাটা করছেন, তিনি বারবার বলছেন বিশ্ব হিন্দু এক হও, সব হিন্দু এক হও। কিন্তু এই ভদ্রলোক যে কথা বললেন অত্যন্ত তাৎপর্যপূর্ণ, তিনি স্বীকার করলেন সেখানে সংখ্যালঘুদের গ্রহণযোগ্যতা থাকা দরকার, যেটা হচ্ছে অন্যায় হচ্ছে। আবার অতঃপর এখানে যে হচ্ছে, এখানেও অনেক জায়গাতে বিরোধী দলনেতা যে মন্তব্য করছেন যে সবাই কিন্তু এরকম ঝাঁপিয়ে পড়েনি, এখানকার সংখ্যালঘুরা ওইভাবে ঝাঁপিয়ে পড়েনি, তাদেরও না মসজিদ অনেক ভাঙা হয়েছে। অর্থাৎ শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে যে অভিযোগ তারা করছেন যে তিনি একটা সাম্প্রদায়িক রাজনীতির জায়গা তৈরি করতে চাইছেন। গতকাল শুভেন্দু অধিকারীর ঠিক পেট্রাপোলের সীমান্তে দাঁড়িয়ে বলছিলেন, সুজিতদা আপনারাও নিশ্চয়ই মনে থাকবে, মন দিয়ে শুনছিলেন, যে রোহিঙ্গা মুসলিমদের আমি এখান থেকে তাড়ানোর ব্যবস্থা করব। কথা দিন আপনারা একসাথে থাকবেন, কথা দিন সমস্ত হিন্দুরা একত্রিত হবেন। আজকে ওই কথা বলেছেন বিধানসভার বাইরে, একটু শুনে নেবো সুচারু, তুমিও শোনো এটা, এবং তারপর সোনারপুর থেকে আমাদের সঙ্গে একজন রয়েছেন, তার ফোনটাও নিয়ে নেবো। হ্যাঁ, কি বলেছেন শুভেন্দু অধিকারী রোহিঙ্গা নিয়ে গতকালের পর আজকেও শুনবো। এদেরকে তাড়াবো এখান থেকে, রোহিঙ্গাদের। পরিষ্কার কথা, একটা ডাকে 1 লক্ষ পালিয়েছে। বেনাপোলে যান, লাইন দিয়ে পালিয়েছে, কালকে যাওয়ার আগে পালিয়েছে। নিউ মার্কেটের হোটেলে যান, একটাও নেই, মশামাছি তাড়াচ্ছে। শ্যামলী পরিবহনে যান, একটা সিটে লোক নেই। 50টা হিন্দু সংগঠন আগামী পরশু বেলা 2টায় রানী রাসমণিতে জমায়েত ডাকছে। সাধু সন্ত সমাজ পশ্চিমবাংলার হিন্দুদের 2টোর সময় ধ্বজ আর জাতীয় পতাকা নিয়ে রানী রাসমণিতে আসার আবেদন করব। একটু আগেই কলকাতা হাইকোর্টের মহামান্য বিচারপতি তীর্থঙ্কর ঘোষ অনুমোদন দিয়েছেন বেলা 12টা থেকে 6টা এখানে বাংলাদেশে জাতীয় পতাকা পদদলিত করার প্রতিবাদে ভারতীয় এবং সনাতনীদের বড় জমায়েত হবে। ওই দিন থেকে আবার ঘোষণা করব কবে পেঁয়াজ আলু বন্ধ করব। সোনারপুর থেকে রয়েছেন সুকুমার রাউত। হ্যাঁ বলুন সুকুমার বাবু। বলছি, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছে, তারপরেও সংখ্যালঘুরা বাংলাদেশে নির্যাতিত, পাকিস্তান থেকে সব থেকে চলে আসতে হলো, আর এইখানে ওরা মৌরুষি পাট্টা করে থাকবে, এটা তো বরদাস্ত করা যায় না। বেশ, আপনি শুনতে থাকুন সুকুমার রাউত। মৌরুষি পাট্টার অভিযোগ, এই যে বলছেন যে এখানকার হোটেলগুলোতে মার্কুইস স্ট্রিট বা বিভিন্ন জায়গায় হোটেলগুলো শূন্য, এমনিতেই অনেকে আসতে চায় না, ভিসা পাচ্ছেন না, কিন্তু ম্যাক্সিমাম এখানে তো আমাদের তো অভিজ্ঞতা এখানে ভিসা নিয়ে যারা মেডিকেল ভিসা, কিন্তু রোহিঙ্গা প্রসঙ্গে এই কথাটা আসছে, কত রোহিঙ্গা আসছে এই ব্যাপারটা কিন্তু। শুভেন্দু অধিকারী যেটা বললেন খুব তাৎপর্যপূর্ণ কথা, এটা নিয়ে আলোচনা হওয়া দরকার, দর্শক নিশ্চয়ই প্রতিক্রিয়া দেবে। বললেন এক ডাকেই 1 লাখ রোহিঙ্গা কালকে চলে গেছে, তাই বললেন তো, যে তিনি যাওয়ার আগে এক ডাকেই 1 লাখ রোহিঙ্গা কালকে পালিয়েছে। এবং তিনি বেশ কিছু জায়গার কথা বললেন, নিউ মার্কেট, আমাদের মির্জাগালিব স্ট্রিট, এজরা স্ট্রিট, এই সমস্ত জায়গার কথা তিনি বললেন। নিশ্চয়ই তার কাছে সেরকম কোনো ম্যাপিং আছে, যে কারণে তিনি দায়িত্বের সঙ্গে কথা বলছেন। এবং তিনি পরশু দিনের আবার একটা কর্মসূচির কথা বললেন, হাইকোর্টের অনুমতি পাওয়া গেছে রানী রাসমণিতে, সেখানে আবার সনাতনীরা একত্রিত হবেন, বাংলাদেশ ইস্যুতে তোলপাড় হবে, আবার স্লোগান শাউটিং হবে। এবং সেখানে তিনি আবার এই কথাটা বললেন যে আলু পেঁয়াজ পাঠাবো কিনা ঠিক করব। আদতে একদিনের জন্য হলো, একদিনের জন্য গতকাল দেখা গিয়েছিল যে পণ্য যাওয়া বন্ধ ছিল,
কিন্তু তারপরে আবার তিনি এই কল দেওয়ার একটা অঙ্গীকার করলেন, বললেন যে পরশুদিন রানী রাসমণির মঞ্চ থেকে আবার বলবো যে কবে কি বন্ধ হচ্ছে। ফলে এই আন্দোলনটাকে বাংলাদেশের এই সংখ্যালঘু হিন্দুদের পাশে থাকার বার্তা দিয়ে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে অবিলম্বে নিঃশর্তে মুক্তি দিতে হবে এই দাবিকে সামনে রেখে শুভেন্দু অধিকারী কিন্তু একটা যে রাজনীতি করছেন সেটা খুব পরিষ্কার। আজকে খানিকটা আগে তাসলিমা নাসরিন একটা খুব গুরুত্বপূর্ণ পোস্ট করেছে সুজিতদা, একটুখানি বলে নেওয়ার জন্য বলি। তিনি লিখেছেন যে খালেদা জিয়া তিনি তার বিরুদ্ধে সমস্ত মামলা করে নিয়েছেন, তার বিরুদ্ধে সমস্ত মামলা প্রত্যাহার করিয়ে নিয়েছেন। আবার বলা হচ্ছে ডক্টর ইউনূস তার এগেনস্টে বেশ কিছু মামলা ছিল সেগুলো তুলিয়ে নিয়েছেন। আবার শেখ হাসিনাও যখন ক্ষমতায় ছিলেন বেশ কিছু মামলা তার বিরুদ্ধে তুলিয়ে নিয়েছেন। আসলে বাংলাদেশে হিংসা আর সব রাজনৈতিক দল এক এবং অভিন্ন, খুব তাৎপর্যপূর্ণ কথা। বাংলাদেশে হিংসা এবং সব রাজনৈতিক দল এক এবং অভিন্ন। তাসলিমা নাসরিন এই পোস্ট করছে এক্স্যাক্টলি, যেটা চিন্ময় কৃষ্ণ দাস থেকে শুরু করে অন্যান্য অনেক নেতার মানে যারা হিন্দু বা ইসকনের যারা রয়েছেন তারা বলছেন বাংলাদেশে যতবার রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে, যতবার পট পরিবর্তন, 1947 সালে এই ভারত দেশ ভাগ হবার পর পূর্ব পাকিস্তান তৎকালীন, সেই সময় থেকে শুরু করে 71 পরবর্তী অধ্যায়, সমস্ত জায়গায় যে কোনো পট পরিবর্তনের ক্ষেত্রে হিন্দুদের হচ্ছে তারা সহজ টার্গেট, যে কারণে সংখ্যা ক্রমশ কমেছে। এটা এখন বিশ্বব্যাপী চর্চা হচ্ছে, রাষ্ট্রপুঞ্জ থেকে শুরু করে বিভিন্ন দেশ তারা উদ্বিগ্ন এবং তারা স্টেটমেন্ট দিচ্ছে এবং ততোধিক ক্ষিপ্ত হচ্ছে বাংলাদেশের সরকার, এবং তারা বারবার করে সেই জায়গাটায় বলতে চাইছে যে কখনো ভারতের সংবাদ মাধ্যম, কখনো হচ্ছে তারা ভারতের উপর কড়া প্রতিক্রিয়া দিচ্ছেন। এমতো পরিস্থিতিতে মানুষ কি চাইছেন সেই নিয়ে আমরা আজকে জনমতে ফোন লাইন খুলে দিয়েছি আপনাদের কাছে। আপনারা এক এক করে আপনাদের মন্তব্য আপনারা করুন। কোন নগর থেকে রয়েছেন? সনদ চক্রবর্তী, বলুন সনদ বাবু। আরে আমি চাই বাংলাদেশে শীঘ্রই শান্তি ফিরে আসুক। এই ইউনিসেফ বাংলাদেশকে ধ্বংস করবার জন্য তৈরি হয়েছে, তার সাথে বিএনপি আর ওই মুসলিম সম্প্রদায়ের লোকগুলি শান্ত বাংলাকে অশান্ত করছে। বাংলাদেশে বেশ, সনদ চক্রবর্তী কোন্নগর থেকে বলে বাংলাদেশকে অশান্ত করছে এবং সমস্ত রাজনৈতিক শক্তিগুলো মেয়েছে, এবং ডক্টর ইউনূসের বিরুদ্ধে ক্রমশ ক্ষোভ সঞ্চারিত হচ্ছে বাংলাদেশে বিভিন্ন অংশে মানুষ, এবং এই বঙ্গেও মানুষ কিন্তু তাদের ক্ষোভ জাহির করছেন। আমাদের সঙ্গে আরো একজন রয়েছেন, সুকুমার জানা। হ্যাঁ বলুন সুকুমার বাবু। হ্যাঁ, আমি হাওড়া থেকে বলছি, সুকুমার জানা। হ্যাঁ বলুন। হ্যাঁ, বাংলাদেশের এখন যে পরিস্থিতি, বাংলাদেশ নিজেদের পায়ে নিজে কুড়ুল মারছে, আর ভারতবর্ষকে তৈরি থাকতে হবে, আমাদের লুঙ্গি গেঞ্জি পরে ঢুকিয়ে দেওয়া হবে, লুঙ্গি গেঞ্জি পরে ঢুকিয়ে ওই মৌলবাদীদের ঠান্ডা করতে হবে। লুঙ্গি গেঞ্জি পরে ঢুকিয়ে দেওয়া হবে। বুঝতে পারছি সুকুমার জানা আপনি কি বলতে চাইছেন। আমরা প্রত্যেকের বক্তব্য শুনছি, যার বক্তব্য তার নিজস্ব বক্তব্য। আমরা জনমত এই অনুষ্ঠান দীর্ঘদিন ধরে চলছে এবং উদ্ভূত পরিস্থিতি বাংলাদেশ নিয়ে গ্রাউন্ড জিরো থেকে বিতর্কের মাধ্যমে এক্সপার্টরা, আমাদের সাংবাদিকরা প্রত্যেকে কিন্তু এই বিষয়কে অত্যন্ত গুরুতরভাবে এবং গুরুত্বপূর্ণভাবে তারা এটাকে সবচেয়ে এই মুহূর্তের একটা জ্বলন্ত ইস্যু, যা দুই বাংলা সম্পর্ককে একটা জায়গায় নিয়ে যাচ্ছে। কেননা ভাষা এক এবং ধর্মীয় উন্মাদনা একটা চরম আকার কিন্তু যাতে না নেয়, অনেকেই উদ্বিগ্ন হয়ে রয়েছেন। এবং বাংলাদেশের লাগাতার হিন্দুদের উপর নির্যাতন নিয়ে বাংলাদেশের সরকার সংবাদ মাধ্যম থেকে শুরু করে তারা ভারতের দিকে বারবার করে আঙুল তুলছেন। এমতো পরিস্থিতিতে ঠিক কী হওয়া উচিত এই বিষয় নিয়ে জনমতে অনেকে অংশগ্রহণ করছেন। ডক্টর ইউনূসকে চপেটাঘাত এবং আগামী পরশুদিন শুভেন্দু অধিকারী, সনাতনীরা এই নিয়ে কিন্তু কলকাতার রাজপথে আবার তারা নামছেন। রানী রাসমণিতে দুপুর 2টোর সময় কর্মসূচি হতে চলেছে। কালকেও তো আপনি শুনলেন যে কি তালে তালে ইউনূসকে জুতো মারো, এই ধরনের স্লোগান, আবার সরাসরি একদম আক্রমণ। এমনকি শুভেন্দু অধিকারী সনাতনীদেরকে উৎসাহিত করার জন্য আপনি দেখলেন যে পেট্রাপোল বর্ডারের যে 0 পয়েন্ট
সেই লাইনে গিয়ে বেলুন উড়িয়ে বললেন এই বেলুন ইউনিসের কাছে পৌঁছে গেছে। সনাতনীরা এদেশে কতটা ক্ষিপ্ত হয়ে রয়েছেন বাংলাদেশে সংখ্যালঘুদের উপর আক্রমণের জন্য সেটা ইউনিস টের পাচ্ছেন এবং আগামীতে আরও টের পাবেন, আমরা বুঝিয়ে দেবো, এই বার্তা শুভেন্দু অধিকারী দিয়েছেন। এবং এর সাথে কিন্তু আরেকটা যোগ হচ্ছে অনুপ্রবেশ ইস্যুরা, মানে সেখানে বাংলাদেশে হিন্দু সংখ্যালঘুরা একদিকে এবং হচ্ছে এই অনুপ্রবেশের ইস্যুটা। এবং দেখা গেছে বাংলাদেশে যে পরিস্থিতি, যা জিনিসপত্রের দাম, বহু লোক কিন্তু চাল এই মুহূর্তে বাংলাদেশে 90 টাকা, আলু পৌঁছে গেছে 100 টাকায়। তাহলে হ্যাঁ, এই মতো পরিস্থিতিতে কিন্তু আরও অনেককে কিন্তু এই রাজ্যে মানে অনুপ্রবেশ বাড়তে পারে, এমনটাই কিন্তু বারবার করে বলতে চাইছেন জগন্নাথ সরকার, বিশেষভাবে রানাঘাটের এমপি। একদমই তাই, রানাঘাটের এমপি এই কথাই বলতে চাইছেন। কিন্তু আমরা একটু শুনে নেব। এই কথাটাও মাথায় রাখতে হবে যে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু খুব তাৎপর্যপূর্ণ কথা বললেন। শান্তিবাহিনী পাঠানোর যে কথাটা তিনি বললেন এবং তার প্রত্যুত্তরে বাংলাদেশ যে উত্তর দিল, বলা হলো বাংলাদেশের স্বাধীনতাকে নাকি রাজ্যের মুখ্যমন্ত্রী অপমান করেছেন। এবং শুধু তাই নয়, বলা হলো কট্টর হিন্দুত্ববাদী বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি তো নিজে সরাসরি কোনো হস্তক্ষেপের কথা বলেননি, তিনি বলেছেন কেন্দ্রীয় সরকার যদি চায় বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর যে আক্রমণ হচ্ছে সেটা থামানোর চেষ্টা করতে চাইলে শান্তিবাহিনী পাঠানো যেতে পারে রাষ্ট্রসংঘের সঙ্গে কথা বলে। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন চন্দননগর থেকে জয়ন্ত চক্রবর্তী। হ্যাঁ বলুন জয়ন্তবাবু। স্যার নমস্কার। আমার প্রথম কথা হচ্ছে যে মানে নরেন্দ্র মোদী কি 53 বছর আগের ইন্দিরা গান্ধী হতে পারবেন? কারণ ইউনিস অন্তর্বর্তীকালীন ইউনিস সরকার সম্পূর্ণ ইলিগাল। ইউনিস সরকারের যে অসুখ সেটা হচ্ছে ধর্মীয় অসহিষ্ণুতা, একদিকে হিন্দু নিধন, অন্যদিকে সাধুদের জেলে পড়া এবং জেলবন্দি কয়েদি থেকে শুরু করে জঙ্গিদের জেলে ছেড়ে দেওয়া। সবকিছুতে প্রমাণ হচ্ছে ইউনিস সরকার জেনে বুঝে হিন্দু বিরোধীদের মদত দিচ্ছে, কিংবা তিনি নেহাতি পুতুল, ক্ষমতা হ্রাস করার আতঙ্ক মানে তার হাতে রয়েছে। সংখ্যালঘুদের নিরাপত্তা না দিয়ে অন্তর্বর্তী সরকার দর্শক সেজে শুধুমাত্র বসে আছে। সরকারি সেই উদাসীনতাই বুঝিয়ে দিচ্ছে যে নির্মম দমন পীড়ন নেমে এসেছে হিন্দুদের উপর। এহেন অবস্থায় ভারত সরকার শুধুমাত্র একটা বিবৃতি দিয়ে বসে থাকবে? আমাদের দেশের জাতীয় পতাকাকে ফেলে মারিয়ে যাবে, জাতীয় পতাকা রাস্তায় এঁকে দিয়ে হেঁটে যাবে। এই অবস্থায় নরেন্দ্র মোদী জেনে শুনে বসে থাকবে, না একটা প্রোঅ্যাক্টিভ ভূমিকা নেবে, যেটা ইন্দিরা গান্ধী নিয়ে বুঝিয়ে দিয়েছিল? ইন্দিরা গান্ধী যদি না থাকতো বাংলাদেশ নামক দেশটার তো জন্মই হতো না। ধন্যবাদ ধন্যবাদ জয়ন্ত চক্রবর্তী। আপনি যেটা বললেন যে ভারত সরকারকে অনেক বেশি প্রোঅ্যাক্টিভ হওয়ার ক্ষেত্রে আপনি বললেন, এবং আজকে একদিকে যেমন দেখা যাচ্ছে ডক্টর ইউনূসের যে পরিষদ, যেটাকে অনেকেই ব্যঙ্গ করে বলেন চট্টগ্রাম পরিষদ, এই চট্টগ্রাম পরিষদ বলেন, এবং এখানে আজকে দেখা যাচ্ছে যে বিভিন্নভাবে একদিকে দোষারোপের পালা চলছে ভারতীয় সংবাদ মাধ্যম এবং বিভিন্ন ক্ষেত্রগুলোকে তারা নিশানা করছেন, প্রবল প্রত্যাঘাত না হবে এরকম যেমন বলছেন, উত্তেজিত করছেন বাংলাদেশের মৌলবাদীদের, ঠিক তেমনিভাবে আবার আজকে ভারতের যে হাই কমিশনার প্রণয় ভার্মাকে ডেকে পাঠিয়েছে ডক্টর ইউনূসকে কোথাও একটা সেফ প্যাসেজ চাইছেন, কোথাও একটা জায়গা থেকে সেফ প্যাসেজ চাইছেন। খুব গুরুত্বপূর্ণ জায়গায় এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আছে। উনি যে কথাটা বললেন খানিকটা আবেগেও বললেন, তবে এটাও ঠিক প্রধানমন্ত্রীর এবার কিছু বলা উচিত। বা আমরা মাঝখানে একটা শুনছিলাম যে প্রধানমন্ত্রীর সঙ্গে এস জয়শঙ্করের যখন বৈঠক হয়েছিল, সেই বৈঠকে বাংলাদেশের সংখ্যালঘুদের উপর বা হিন্দুদের উপর আক্রমণ হচ্ছে এটা নিয়ে আলোচনা হয়েছিল। আশা করা হয়েছিল লোকসভা বা রাজ্যসভায় কোনো বিবৃতি খোদ বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর দেবেন, দুজনের একজনও কিন্তু দেননি। যা দিয়েছেন বিদেশ সচিব স্টেটমেন্ট দিয়েছেন। এবার যে বিষয়টা সেটা হচ্ছে ভারত সরকারের পক্ষ থেকে একটা বার্তা গেছে বাংলাদেশের কাছে। আজকে ব্রিটেনের পার্লামেন্টেও আলোচনা হয়েছে যে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে কেন আটকে রাখা হয়েছে এবং তাকে আত্মপক্ষ সমর্থনের জন্য এই যে আইনজীবীরা লড়তে পারছেন না, কেন এই পরিস্থিতি তৈরি হচ্ছে সে দেশে। ব্রিটেনের পার্লামেন্টে সেটা আলোচনা হয়েছে। দেখুন, রাষ্ট্রসংঘ রয়েছে, বেশ কিছু ক্ষেত্রে বৈদেশিক নীতি রয়েছে, পররাষ্ট্র নীতি রয়েছে, সেগুলোকে সামলে অন্যান্য দেশগুলোকে তো রিয়্যাক্ট করতে হয়। আর যাই হোক, বাংলাদেশ তো মানে আমাদের দেশ নয়, আমরা পরম বন্ধু হতে পারি, আমরা বন্ধু মনে করি, কিন্তু সেখানে এখনো পর্যন্ত যে ভারত বিদ্বেষী কথাবার্তা চলছে এবং মৌলবাদী শক্তিরা যেভাবে, আপনি তো দেখলেন কালকেও যেভাবে বাংলাদেশের এই মুহূর্তে অন্তর্বর্তী সরকারের দায়িত্বে রয়েছেন বা বিচক্ষণ মানুষজন, তারা বলছেন যে ভারতীয় মিডিয়া যা দেখাচ্ছে, ভারতীয় মিডিয়া যা সম্প্রচার করছে সেটা নাকি সঠিক নয়, সেটা নাকি কিন্তু অনেকে কমেন্ট করছেন, তারা বিরক্ত হচ্ছেন, অনেকেই
মনে করেন যে অপপ্রচারের উপর তারা শুরুর দিন থেকে আমরা প্রায় জুলাই মাস থেকে বাংলাদেশের বিভিন্ন ঘটনাক্রম রয়েছে, কিন্তু 5ই আগস্টের পর যখন আমরা বিভিন্নভাবে দেখিয়েছি সেখানকার পরিস্থিতি এবং উত্তরোত্তর যখন সংখ্যালঘু নির্যাতন যখন চরম আকারে যেতে শুরু করলো, এই বিষয়ে তো চুপ থাকার বিষয় নয়। তার কারণ হচ্ছে নানাভাবে বাংলাদেশের পাশে ভারত যখন দাঁড়িয়েছে, কিন্তু ভারতের যে পাশে বাংলাদেশ কতটা কিভাবে রয়েছে, বিশেষ করে যখন সংখ্যালঘু প্রশ্নটাই যখন রয়েছে, একটা মানবাধিকারের প্রশ্ন এসে দাঁড়িয়ে গেছে, তখন কিন্তু অনেকেই অনেক রকম কমেন্ট করছেন। একটা কমেন্ট আপনাদেরকে এই মুহূর্তে দেখাবো, সে কমেন্টটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে কি বলতে চাইছেন অনেকেই, এবং তারপর আমাদের সঙ্গে টেলিফোনে আরও একজন রয়েছেন, তার কথা শুনবো। হ্যাঁ, আমি দূরভাষে কে রয়েছেন? আমি আছি। হ্যালো, হ্যাঁ বলুন। স্মৃতি থেকে বলছেন? হ্যাঁ, কৃষ্ণপদ ভট্টাচার্য স্মৃতি থেকে। হ্যাঁ বলুন। সিদ্ধিমোড় থেকে বলছি। হ্যাঁ, যে জিনিসটা আমরা দেখছি দুটো দেশে, বাংলাদেশ ভারতবর্ষে, এটা কখনোই কাম্য নয়। এরা একে অপরের সাথে কুবাক্য প্রচার করে নিজেদের উত্তেজনা বাড়াচ্ছে। দুটোই আসলে ধর্মীয় মৌলবাদীদের দ্বারা দেখছি পরিচালিত হচ্ছে। এইভাবে তো সমস্যার সমাধান হবে না, সমাধান করতে হবে বাইলেটারাল টকের মধ্যে। এবং দরকার হলে ভারতকে বাংলাদেশকে উভয়ই তাদের যা বক্তব্য থাকে রাষ্ট্রসংঘে পেশ করুক, তারা এটা মধ্যস্থতা করুক। এটা কি হচ্ছে? একটা ধর্মীয় মৌলবাদকে প্রশ্রয় দেওয়া হচ্ছে, মানুষের জীবন জীবিকা আতঙ্কে ভুগছে। এটা কখনোই কাম্য নয়। আমরা চাই এর অবশ্যই সমাধান হোক, মধ্যস্থতা করুক রাষ্ট্রসংঘ, করে এটাকে নিষ্পত্তিতে আনুক। এটা বেশি দিন চলতে দেওয়া উচিত না, উভয় দেশেরই ক্ষতি হবে, ব্যবসা বাণিজ্য সমস্ত কিছুতেই হবে। একটা মানুষ আতঙ্কে বসবাস করছে, আমরা কখনোই এটা চাই না। এটা নিষ্পত্তি হোক, এটাই আমার আবেদন সবার কাছে, এটাই চাইছি। রাজনীতিটা বন্ধ হোক, আসল নীতিটা হোক, যেটা হচ্ছে সুনীতি দিয়ে দেশকে রক্ষা করা। এটাই আমার বক্তব্য। ধন্যবাদ। অবশ্যই আমরা দেখতে থাকছি সেই বিষয়টিকে, এবং হচ্ছে এই যে জামাত ইসলাম থেকে শুরু করে বিভিন্ন যে সমস্ত ইসলামিক পার্টি রয়েছে, তারা নির্বাচনে অংশগ্রহণ করবে কি? বাংলাদেশে কবে নির্বাচন হবে? অনেক সময় নির্বাচন এবং নতুন, যেহেতু কোনো সংসদ নেই এই মুহূর্তে, অন্তর্বর্তীকালীন সরকার, এবং তাদের গোয়েঙ্গচ্ছ মনোভাব এবং কোনো বিষয়কে ঠিকমতো করে তারা সেটাকে তারা এখনো পর্যন্ত নিয়ন্ত্রণ করতে না পারার খেসারত দিচ্ছেন বাংলাদেশের আপামর মানুষ, বিশেষভাবে হচ্ছে সংখ্যালঘু মানুষেরা, এবং রাজনৈতিকভাবে আওয়ামী লীগকে একেবারে পর্যদস্ত কোণঠাসা করা হয়েছে, এবং আইনজীবীরা তারা সরাসরি আক্রান্ত হচ্ছেন। তারা তাদের যে মৌলিক যে পেশার যে বৈশিষ্ট্য, সেখানে সওয়াল জবাব করার জন্য চিন্ময় কৃষ্ণ দাসের আইনজীবীদের উপর উপর্যুপরি হামলার পর হামলা চলছে। আমরা একটা মন্তব্য এই মুহূর্তে একটু দেখে নেব। এটি মন্তব্য আমরা দেখে দেবো। সুচারু, তুমিও দেখো এই মন্তব্য যিনি করছেন, শেখ হাসিনাকে ভারতের প্রধানমন্ত্রী করা হোক। মোহাম্মদ জুবের হোসেন বলছেন শেখ হাসিনাকে ভারতের প্রধানমন্ত্রী করা হোক, তাহলে ঠেলা বুঝবেন। তোমাদের অপপ্রচার জেনে গেছে গোটা বিশ্ব। কি কথা! একটা কথা বলি, শেখ হাসিনাও কিন্তু মুভমেন্ট থেকে সরে নেই। তিনি এই নিউ ইয়র্কে থেকেই, সুজিতদা আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন, যেহেতু আমরা বাংলাদেশ নিয়ে 2.5-3 মাস ধরে চর্চা করছি, বিভিন্ন সময় আওয়ামী লীগের নেতাদেরকে কানেক্ট করার চেষ্টা করছেন, ভিসি করছেন, ভিডিও কল করছেন, বা তাদের সঙ্গে যেভাবে ফোনে কানেক্ট করছেন, এবং তার অডিও বার্তা মাঝে মাঝেই আসছে। কয়েকদিন আগে বাংলাদেশে মূল্যবৃদ্ধিতে যে নিয়ন্ত্রণ নেই ডক্টর ইউনূস সরকারের, সেটা নিয়ে একটা ফোনালাপ, শেখ হাসিনার ফোনালাপ, সেটা সামনে এসছে। ফলে আওয়ামী লীগের জনপ্রিয়তাটাকে আবার বাড়ানোর বা সেটাকে পুনরুদ্ধার করার চেষ্টা করছেন শেখ হাসিনা, এটা খুব পরিষ্কার। অনেকেই আবার হয়তো চাইছেন যে শেখ হাসিনা ফিরে আসুক, কিন্তু তার ফিরে আসার পর্বতটা এতটা স্মুথ হবে কিনা সেটা বিষয়। এবং আপনি কালকে বলছিলেন যে বাংলাদেশের পরিস্থিতি তখনই শান্ত হবে যখন সেখানে নির্বাচন হবে এবং নির্বাচিত সরকার থাকবে। এবং এক্ষেত্রে আপনি বলছিলেন যে 25-এর শুরুর দিকে, জানুয়ারি ফেব্রুয়ারির দিকে বাংলাদেশে নির্বাচন হতে পারে। কিন্তু এই যে পরিস্থিতি সুজিতদা, সেখানে মানে একটা সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর আক্রমণ চলছে, হিন্দু থেকে শুরু করে খ্রিস্টান বৌদ্ধরা তারা আতঙ্কিত, তারা রাস্তায় চলেছেন। এই পরিবেশের মধ্যে কি নির্বাচনের কল দেওয়াটা খুব ইজি হবে? আমার তো মনে হয় না।
কিন্তু নির্বাচন প্রক্রিয়া যদি শুরু হয় নির্বাচন কমিশনে, তখন নির্বাচনে কি ক্ষমতায় আসবে তার দিকে তখন ভোট চাইতে হবে, এবং ভোটে ক্ষেত্রে সেখানে সংখ্যাগুরুরা তো অবশ্যই গুরুত্বপূর্ণ। বাংলাদেশের সংখ্যাগুরু মুসলমান প্রায় 90 থেকে 92%। সুতরাং এই বিপুল সংখ্যাগুরু যে জনসংখ্যা যারা রয়েছেন তারা এবং সংখ্যালঘু ভোট, অনেক ক্ষেত্রেই আওয়ামী লীগের প্রতি সংখ্যালঘুদের রয়েছে বাড়তি কেয়ার, হয়তো তিনি নিশ্চয়ই করেছেন, না হলে সংখ্যালঘুদের আস্থাভাজন কীভাবে হয়েছেন, যা পরিবেশ পরিস্থিতি। আবারও একবার আপনাদেরকে জানিয়ে রাখি, দূরভাষে আপনারা অবশ্যই যোগদান করুন, সময় ক্রমশ এগিয়ে যাচ্ছে। যে এবারও আবার একবার জানিয়ে দিই যে বাংলাদেশের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস জামিন পাননি, উল্টে আরও 1 মাস জেলবন্দি তাকে থাকতে হবে। চট্টগ্রাম আদালতে এদিন তার জামিন মামলার শুনানি ছিল, কিন্তু তা পিছিয়ে গিয়েছে এবং সংবাদ মাধ্যম থেকে জানা যাচ্ছে সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণর হয়ে আদালতে মামলা লড়ার জন্য কেউ রাজি হচ্ছেন না। এই পরিস্থিতির 2রা জানুয়ারি পর্যন্ত এই মামলার শুনানি স্থগিত রেখেছে। প্রাণঘাতী হামলা হলে সুজিতদা রাজি কেউ কি করে হবে? একদমই। ঘটনাচক্রে ইসকনের কলকাতা শাখার মুখপাত্র রাধারমন দাস অভিযোগ করেছেন চিন্ময় কৃষ্ণের আইনজীবীর উপর যে হামলা হয়েছে হাসপাতালে ভর্তি চরম ভীতি প্রদর্শনের কারণে এই মুহূর্তে চিন্ময় কৃষ্ণের কেউ দাঁড়াতে রাজি হচ্ছে না। একের পর এক হামলা হচ্ছে। রমেন রায়ের ছবি, রমেন রায় যিনি আহত হয়েছেন, গুরুতর আহত অবস্থায় রমেন রায় এই মুহূর্তে হাসপাতালে তিনি অ্যাডমিটেড রয়েছেন এবং কেউ যে মানে এগোলেই তাকে এরকম পরিস্থিতির মধ্যে যাবে এই ছবি পাঠাচ্ছে। কিন্তু এই ছবি দেখানোর জন্য বাংলাদেশে যাতে ভারতীয় সংবাদ মাধ্যম নিষিদ্ধ করা হয় তার জন্যে আজকে রিট দাখিল করা হয়েছে এবং ভারতীয় সংবাদ মাধ্যমকে ক্রমাগত দোষে আছেন তারা একপাক্ষিকভাবে বলছেন। কিন্তু ছবি কি বলছে বা জনমত কি বলছে, আরও একজনের আমরা কথা শুনতে চাইবো। কল্লোল চৌধুরী, বলুন। নমস্কার দাদা, আমি খড়দা থেকে বলছি। হ্যাঁ, আমি আপনাকে দুটো পয়েন্ট বলতে চাই এই ব্যাপারে। প্রথম কথা হচ্ছে গিয়ে যে 1971-এ যে দিগন্তময়ী ভুল হয়েছিল ইন্দিরা গান্ধী, সেদিনকে যখন 95,000 সোলজার যখন আটক করা হয়েছিল, তখন বাংলাদেশের অধিকাংশ অংশ আমাদের নিয়ে নেওয়া উচিত ছিল, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে যে এরা শুধু হিন্দু বিরোধী নয়, এরা বাংলা বিরোধী। এরা বাংলা সভ্যতা এবং সংস্কৃতিকে সম্পূর্ণভাবে ধ্বংস করতে চায় এবং যার ফলে এই জামাত এবং এরা অন্য যে দলগুলো আছে এরা চাইছে সেই মৌলবাদী যে তাদের যে নিয়ম এবং তাদের যে ক্যালিফেট এরা এইখানে আবার নিয়ে আসতে চায়। তো ফলে আমি ভারতবর্ষের আপনাদের গণমাধ্যম থেকে আমি ভারতবর্ষের রাষ্ট্রীয় সরকারের কাছে প্রার্থনা করব যে মানবিকতার খাতিরে যেন ভারতবর্ষ যেন অবশ্যই মিলিটারি মানে বুটস অন দ্য গ্রাউন্ড করে, কারণ এরা সীমা লঙ্ঘন করে গেছে। এবং আজকে ধন্যবাদ কল্লোল চৌধুরী। আজকে নিউ ইয়র্কের এক ভার্চুয়াল অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে চরম বিস্ফোরক অভিযোগ করেছেন শেখ হাসিনা। তিনি বলেছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস সংখ্যালঘুদের হামলা এবং গণহত্যার পরিকল্পনাকারী হিসাবে তাকে অভিযুক্ত করেছেন। মন্দির, গির্জা, ইসকনের উপর সাম্প্রতিক আক্রমণগুলি ইউনূসের নেতৃত্বে পরিচালিত একটি সুপরিকল্পিত ষড়যন্ত্র। বলছেন ওরাই মাস্টার মাইন্ড গণহত্যার, মানে পাল্টা মাস্টার মাইন্ড হিসাবে তিনি আরোপ করলেন। ইতিমধ্যে চিন্ময় কৃষ্ণ দাসকে নিয়ে গোটা পৃথিবী জুড়ে একটা আলোড়ন রয়েছে, বিভিন্ন দেশের সংসদে এই নিয়ে আলোচনা হচ্ছে। ঠিক এমতো পরিস্থিতিতে নিউ ইয়র্কের এক ভার্চুয়াল সমাবেশে শেখ হাসিনা পরিষ্কার বলেছেন ক্রমবর্ধমান অস্থিরতার জন্যে তিনি দায়ী করেছেন ডক্টর মোহাম্মদ ইউনূসকে এবং তিনি বলেছেন গণহত্যার অভিযোগে অভিযুক্ত করা হচ্ছে এবং তাকে অভিযুক্ত করা হচ্ছে বাস্তবিক অর্থে মোহাম্মদ ইউনূসই এবং তার ছাত্র সংগঠনগুলোর মাধ্যমে একটি সুপরিকল্পিত ষড়যন্ত্রের অংশ হিসাবে গণহত্যা পরিচালনা করছেন। তারা সংখ্যালঘুদের টার্গেট করছেন এবং তারেক রহমান বিএনপি নেতা অত্যন্ত উল্লেখযোগ্য যে তারেক রহমানের কে কোট করেছেন শেখ হাসিনা বক্তব্য মৃত্যুর সংখ্যা বাড়তে থাকলে সরকার টিকে থাকতে পারবে না। এই মন্তব্য তারেক রহমান, খালেদা জিয়া পুত্র তারেক রহমানের। আর এই কথাটাও তিনি স্মরণ করে দিয়েছেন। আমাদের সঙ্গে জনমতে অংশগ্রহণ করছেন আরো একজন, কে বলছেন? হ্যাঁ, আমি জয়ন্ত দেবনাথ বলছি। বলুন। হ্যালো। হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলুন। হ্যাঁ স্যার, বলছি বাংলাদেশে যেটা হচ্ছে, ঠিক আছে, আমরা এগুলো কি শুধু আলোচনায় করব না এর বিষয়ে কিছু মানে কেউ নড়েচড়ে বলবে? কেউ কারোর জন্য নয়, আমাদের হিন্দুদের
কোনো কারো প্রতি মায়াদনে, এগুলো অভিনয়, সব সব রাজনীতির খেল খেলছে আমাদের পশ্চিমবাংলায়। ঠিক আছে, পশ্চিমবাংলা কেন ভারতবর্ষে কারো প্রতি কারো কোনো মায়া নেই, এইগুলো ফালতু দেখানো হচ্ছে। আপনারা যে বলছেন আমাদের হিন্দুদের লজ্জা হওয়া দরকার, লজ্জা। আজকে ওদের যদি কিছু হয়, ঠিক আছে, ওদের সম্পদে আমাদের ভারতবর্ষে হোক যেখানে হোক, ওরা সবাই একত্রিত হয়ে যায়। আমাদের এই নিয়ে কেউ কোনো একত্রিত হচ্ছে না, এখানে পার্টির লোক পার্টি দাঁড়িয়ে যাচ্ছে। লজ্জা, লজ্জা, আমাদের হিন্দুদের লজ্জা হওয়া দরকার। ধন্যবাদ জয়ন্ত দেবনাথ, আপনাদের কথা বললাম পশ্চিম মেদিনীপুর থেকে। নারায়ণ চ্যাটার্জি হাওড়া থেকে, হ্যাঁ বলুন। বলছি যে এই যে দিনের পর দিন লোক মারা যাচ্ছে, আর আমরা এই খবর শুনছি, যাদের বসাচ্ছেন তারা তো সব রাজনীতির মধ্যে আছে, আমার এই করছে ও সরকার, সাধারণ লোককে, ওদের ওখানে তো সরকার নেই, বিশ্বের সব লোক চাপ দিচ্ছে, চাপ দিয়েও যদি তারা মানছে না, তাহলে আমাদের এখানে সরকার আছে, এরা কি করতে বসে আছে? দিনের পর দিন আমরা শুনে যাচ্ছি, খবরে শুনে যাচ্ছি, কিন্তু লোক তো মরছে, পেয়ে উঠতে যাচ্ছে, চলে যাচ্ছে। তাহলে সাধারণ লোককে ছেড়ে দিন, আমরা ওপারে চলে যাই। যে তারা যদি আমাদের হিন্দুদের 10 জন, এখানে যদি 5 জন মানে কোনো এসে যাবে না, তাদের বাঁচানোই আমাদের কর্তব্য। ঘরে এই আলোচনা করে কি সমস্যা হচ্ছে বলুন তো? এতদিনে লোক তো দিনের পর দিন মরছে, অত্যাচার হচ্ছে, ঘরে আগুন ধরে দিচ্ছে, এ করে দিচ্ছে। ধন্যবাদ নারায়ণ চ্যাটার্জি এবং পূর্ববর্তী কলার। তাদের প্রত্যেকেরই বক্তব্য হচ্ছে, আলোচনা চলছে, নানা রকম হচ্ছে, বিশ্ব জনমতকে উপেক্ষা করছে, তথাপি কাজের কাজ কিছু করছে না। এইটাই, এই আলোচনা বিশ্ব জনমতকে উপেক্ষা করায় বেশি দিন টেকা যায় না, বেশি দিন টেকা যায় না। তার কারণ হচ্ছে এমনই অবস্থা, আজকে বিস্ফোরকভাবে কিন্তু হচ্ছেন শেখ হাসিনা কিন্তু থেমে নেই, যেটা কিছুক্ষণ আগে সুচারু বলছিল। শেখ হাসিনা কিন্তু প্রতি মুহূর্তে অডিওর মাধ্যমে অত্যন্ত কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে এই বয়সে শেখ হাসিনা কিন্তু তার কর্মীদের কাছে বার্তা পৌঁছে দিচ্ছেন। এই মুহূর্তে কোণঠাসা অবস্থায় রয়েছে এবং সংখ্যালঘুদের যথেষ্ট রয়েছে, কিন্তু তার মধ্যে তারা বীরত্বের সাথে লড়াইটা লড়ছেন। এমতো পরিস্থিতিতে গোটা দেশ উদ্বিগ্ন, চিন্তিত, এবং তাদের পাশে ক্রমশ জনমত কিন্তু সংগঠিত হচ্ছে। এবং যতই ভারতীয় সংবাদ মাধ্যমকে ভয় দেখানো হোক, তাদের নিষিদ্ধ ঘোষণা করা হোক বাংলাদেশে, তাদের সম্প্রচার বন্ধ করা হোক, কিন্তু কণ্ঠস্বরকে এইভাবে দাবিয়ে রাখার ক্ষমতা আজকের যুগে, প্রযুক্তির এই যুগে কারুর কোনোভাবে হবে না। তাই আজকে এই পর্যন্তই থাকছি। সুচারু প্রতি মুহূর্তের আপডেট আমাদের এই মুহূর্তে নিয়ে যেতে হবে, এবং বিশেষভাবে বাংলাদেশের বিভিন্ন জায়গায়, এবং শেখ হাসিনা কীভাবে, আমরা আগেই এটা বলেছি, 20টা জেলার মধ্যে আওয়ামী লীগের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সংগঠন রয়েছে, সংখ্যালঘুরা সেখানে রয়েছেন। অনেকে বলতে চাইছেন না, কারণ অনেকে ফেরত যাচ্ছেন, অনেকে পাকাপাকিভাবে এদিকে চলে আসার চেষ্টা করছেন, এবং বাংলার রাজনীতির যে সমস্ত গতি প্রকৃতি, বাকি সমস্ত সাংবাদিকরা তারা তৎপরতার সঙ্গে এই খবরগুলো তুলে ধরছেন। এবং ভারত সরকার এই মুহূর্তে যা আমাদের কাছে খবর রয়েছে, সংসদে যে আলোচনা হচ্ছে, নিঃসন্দেহে এর জবাব দেবেন দেশের বিদেশমন্ত্রী, এবং পরবর্তী পদক্ষেপ কী হবে আপনারা সবচেয়ে টাটকা আপনারা জানতে পারবেন R+ নিউজের মাধ্যমে। তাই দেখতে থাকুন R+ নিউজ, সবার আগে, সবার পাশে। ধন্যবাদ, নমস্কার।